হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জামিন ইংলিশ এডুকেয়ারে। সো আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট কোর্সের ফার্স্ট লেকচার অ্যান্ড আজকের লেকচারে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পুরোটা শেষ করে দিব। আজকের ক্লাসে যা যা পড়াবো তোমরা ছোটোবেলায় সব কিছু পড়ে আসছো, ছোটোবেলা থেকে 6, 7, 8, 9, 10-এ তোমরা সব কিছু পড়ে আসছো। বাট ছোটোবেলায় আমাদের পড়ার মধ্যে কিছু কিছু ভুল ছিল, সেগুলো আমরা আজকে ক্লিয়ার করব অ্যান্ড আমাদের মধ্যে কিছু কনফিউশনও ছিল, সেগুলো আমরা আজকে সলভ করে ফেলবো। পাশাপাশি আমরা ছোটোবেলায় যা যা পড়ছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের জন্য যা যা লাগবে আমরা আজকে একটু রিভিউ করে দিব, যাতে তোমার মাথায় আরেকবার চলে আসে। হ্যাঁ, অ্যান্ড আজকের ক্লাসে আমরা পুরো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শেষ করে ফেলবো খুবই কম সময়ের মধ্যে। অ্যান্ড ক্লাস শেষে মানে টপিকগুলো পড়ানোর শেষে আমরা কিছু এমসিকিউ সলভ করব, যাতে তোমার প্র্যাকটিসও হয়ে যায়। স্লাইডগুলো এত সুন্দর করে সাজিয়েছি যাতে একটা কমপ্লিট নোট হয়ে যায় তোমার। আর মানে তুমি স্লাইড দেখলে আর কিছু পড়তে হবে না, বুঝছো? এরকম একটা এইরকমভাবে তৈরি করছি আমি পুরো স্লাইডটা। চলো শুরু করি। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা পড়বো হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আজকের এক ক্লাসেই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, চলো আমরা টপিকে চলে যাই। সো প্রথমেই আমরা জানবো হচ্ছে সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সবাই জানো, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, ব্যাকরণে পড়ছো, ইংলিশ গ্রামারে পড়ছো। তো সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে অনেকগুলো মিনিংফুল ওয়ার্ডের একটা সমষ্টি, বুঝছো? অনেকগুলো অর্থপূর্ণ ওয়ার্ড মিলে একটা নির্দিষ্ট এবং পরিপূর্ণ অর্থ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে একটা সেন্টেন্স। সো সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের যদি তুমি সংজ্ঞা বলো তাহলে কি? সেন্টেন্স বলতে আমরা অর্থপূর্ণ শব্দের সমষ্টি বুঝে থাকি, যা একটি নির্দিষ্ট এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এগুলোর সংজ্ঞা টঙ্গা এখন আর জানতে হয় না, মাথায় থাকলেই হয়। আচ্ছা, সেন্টেন্সের স্ট্রাকচার কি বলো তো? আমরা তো ছোটোবেলা থেকেই পড়ে আসছি। সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তাই না? সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা 6, 7, 8, 9 আমরা এইটাই পড়ে আসছি, তাই না? বলো তো, এটা পড়ে আসেনি? তাহলে এটার মধ্যে আর কনফিউশন আছে তোমাদের? বলো তো, আছে? এটার মধ্যে কনফিউশন আছে? সবই জানা, বাট এই স্ট্রাকচার ভুল পড়ে আসছি আমরা। ছোটোবেলা থেকে এই স্ট্রাকচার আমরা ভুল পড়ে আসছি, বুঝছো? সেন্টেন্সের স্ট্রাকচার এটা ভ্যালিড স্ট্রাকচার না। সেন্টেন্সের এটা ভ্যালিড স্ট্রাকচার না। তাহলে ভ্যালিড স্ট্রাকচার কি সেটাও আমরা জানবো। তার আগে কিছু উদাহরণ দেখে নেব। আচ্ছা দেখো, এখানে কি বলছে? ভার্বের পরে যা কিছু থাকে সবাই কিন্তু অবজেক্ট না। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে যা কিছু থাকবে সবাই কিন্তু অবজেক্ট না। তাহলে এখানে অবজেক্ট হবে না, বুঝছো? ভার্বের পর যা কিছু থাকে সবাই কিন্তু অবজেক্ট না। তাহলে কি? আমরা কিছু উদাহরণ দেখি আগে। সেন্টেন্সের কিছু উদাহরণ দেখবো আমরা। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। আচ্ছা, ক্রিকেটটা কি বলো তো? এখানে ক্রিকেট কিন্তু একটা অবজেক্ট। কিভাবে অবজেক্ট? বলছি। হি ইজ এ ক্রিকেট প্লেয়ার। সে হয় একজন ক্রিকেট প্লেয়ার বা একজন ক্রিকেটার, বুঝছো? তাহলে ক্রিকেট প্লেয়ার কি বলো তো? ক্রিকেট প্লেয়ার হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? যেটা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু ডিসক্রাইব করে বা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু একটা তথ্য দেয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো, হি একজন ব্যক্তি, অ্যান্ড এই হিটা কে বলো তো? একটা ক্রিকেট প্লেয়ার। সো হি সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। দে র্যান কুইকলি। সে দ্রুত গতিতে দৌড়ায়। এখানে কুইকলি কি বলতো? কুইকলি কি অবজেক্ট? বলতো, কুইকলি কি অবজেক্ট হতে পারে? অবজেক্ট কাকে বলে? সব কিছু আমরা জানবো। সো এটা কি? এটা হচ্ছে একটা অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজান্ট। দেখো, অবজেক্ট বাদেও কিন্তু কমপ্লিমেন্ট বসেছে, অ্যাডজান্ট বসেছে। তাহলে এটা কি হচ্ছে ভ্যালিড স্ট্রাকচার হলো বলো তো? এখানে কি ভার্বের পর
এখানে লিখা আছে কি অবজেক্ট বসছে, বাট ওখানে কি কি আছে, ওখানে আছে হচ্ছে কমপ্লিমেন্ট আছে, ওখানে আছে হচ্ছে অ্যাডজান্ট আছে, তাহলে ওটা ভ্যালিড স্ট্রাকচার না। বুঝছো, আমরা ছোটোবেলা থেকে ভুল করেছি, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে আচ্ছা তোমরা বলতে পারো যে ভাইয়া এটা অবজেক্ট কিভাবে, এটা কমপ্লিমেন্ট কিভাবে, এটা অ্যাডজান্ট কিভাবে, অ্যাডজান্ট মানেই কি, কমপ্লিমেন্ট কিভাবে চিনবো, অ্যাডজান্ট কিভাবে চিনবো, অবজেক্ট কিভাবে চিনবো, সব কিছু পড়াবো আজকে, কোনো টেনশন নিও না। হ্যাঁ চলো তার আগে আমরা সেন্টেন্সের ইউনিভার্সাল স্ট্রাকচারটা দেখে আসি। সেন্টেন্সের ইউনিভার্সাল স্ট্রাকচার কি? সেন্টেন্সের ইউনিভার্সাল স্ট্রাকচার হচ্ছে, মনে রাখবা, আচ্ছা আজকের ক্লাসটা কিন্তু তোমরা সুন্দর করে নোট করে নিতে পারো, একবার খাতায় নোট করলে আর কিছু করতে হবে না, ওই নোটটা পড়বা, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট স্লাইড বের করে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, আমি শেষে যে এমসিকিউগুলো করাবো এই এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করবা, বুঝছো, তাহলে আর কিছু লাগবে না, আজকের ক্লাসটা তুমি নোট করে নিতে পারো। সেকেন্ড পেপারের যতগুলো ক্লাস নেবো আমি সবগুলো ক্লাস তোমরা নোট করবা, আর ফার্স্ট পেপার যে ক্লাসগুলো নিচ্ছি আমি, এই ক্লাসগুলো তোমার নোট করার কোনো দরকার নাই, এই ক্লাসগুলোতে যে ওয়ার্ড মিনিংগুলো আমি পড়াচ্ছি এই ওয়ার্ড মিনিংগুলো তুমি হচ্ছে জাস্ট মার্ক করে রাখবা বইয়ে বা খাতায়, তোমার ইচ্ছা, বুঝছো। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে সেন্টেন্সের ইউনিভার্সাল স্ট্রাকচার কি। ইউনিভার্সাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। ইজি একটা ব্যাপার, বুঝছো। সো যেহেতু অবজেক্ট ছাড়াও আরও অনেক কিছু হতে পারে, এই জন্য এক্সটেনশন দিলাম। অ্যান্ড এই এক্সটেনশনে কী হতে পারে, এক্সটেনশনে অবজেক্ট হতে পারে, এই এক্সটেনশনে অ্যাডজান্ট হতে পারে, এই এক্সটেনশনে কী হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, বুঝছো, এটা মনে রাখবা। সো এটা হচ্ছে সেন্টেন্সের ইউনিভার্সাল স্ট্রাকচার, বুঝছো, এটা একটু নোট করে নাও, এটা একটু নোট করে নাও। ওকে, আমরা নেক্সটে আগাই। এখন আমরা স্ট্রাকচারে কি বললাম, কি কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, আর একটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে এবং অ্যাডজান্ট থাকতে পারে। হ্যাঁ, এখন আমরা জানবো হচ্ছে সাবজেক্ট নিয়ে, অবজেক্ট নিয়ে বিস্তারিত পড়বো, সাবজেক্ট নিয়ে বিস্তারিত পড়বো, কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত পড়বো, অ্যাডজান্ট নিয়ে বিস্তারিত পড়বো, সব কিছু নিয়ে আমরা এখন বিস্তারিত পড়বো, যাতে তোমরা সব কিছু জেনে যাও একদম সেন্টেন্সের মধ্যে কোথায় কী বসে। হ্যাঁ ওকে, সো আমরা সাবজেক্ট নিয়ে পড়বো এখন। সাবজেক্ট তোমরা সবাই জানো, যেটা, চলো সাবজেক্টে যদি সংজ্ঞাটা পড়ি, সাবজেক্ট হচ্ছে বাক্যে বর্ণিত কোনো ব্যক্তি বা বস্তু যে কাজ করে অথবা যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যে কিছু করে সেইটা হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে যদি দেখি আবদুল্লাহ অ্যাট দ্য ম্যাঙ্গো, আবদুল্লাহ আমটি খেয়েছিল, এখানে কে খেয়েছিল, আবদুল্লাহ। সো আবদুল্লাহ একটা সাবজেক্ট, আহমদ ইজ ইংরি, আহমদ খুবই রাগান্বিত। সো আহমদ হচ্ছে একটা সাবজেক্ট, কে রাগান্বিত, আহমদ, আহমদকে এখানে আহমদ সম্পর্কে বলতেছে, বুঝছো, বা আহমদ নিজে অ্যাংরি, এই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে তোমরা সবাই জানো, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। এখন এই দুটো জিনিস মনে রাখবা, ইম্পর্টেন্ট। সাবজেক্টের পজিশন বেশিরভাগ সময় সাধারণত বাক্যের শুরুতে থাকে এবং সাবজেক্ট হিসাবে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন সমতুল্য বা প্রোনাউন বসে, বুঝছো। তাহলে কি পড়লা, সাবজেক্টের পজিশন অলওয়েজই সেন্টেন্সের শুরুতে বসে, মানে বেশিরভাগ সময়ই সেন্টেন্সের শুরুতে বসে। সাবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজও বসতে পারে। সাবজেক্টের যে পজিশনটা রয়েছে এখানে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, তারপর নাউন ক্লোজ বসতে পারে, তারপর নাউন ফ্রেজ বসতে পারে, বুঝছো। চলো দেখো দ্য টল ম্যান উইথ দ্য ব্লু হ্যাট ওয়ার্ক ইনটু দ্য রুম। এখানে এটা হচ্ছে নাউন ফ্রেজ, বুঝছো, এটা একটা সাবজেক্ট অ্যান্ড এটা একটা নাউন ফ্রেজ, বুঝছো। হোয়াট শি সেড সারপ্রাইজড এভরিওয়ান, এইটা একটা নাউন ক্লোজ অ্যান্ড এটা একটা সাবজেক্ট, এটা একটা নাউন ক্লোজ, বুঝছো। সাবজেক্ট হিসাবে নাউন ক্লোজও বসতে পারে, নাউন ফ্রেজও বসতে পারে। আমি শুধু ফ্রেম থেকে বাইরে বের হয়ে যাচ্ছি, তাই না?
আসলে এখানে একটু জায়গা আছে তো। ওকে, সো সাবজেক্ট সম্পর্কে সবাই তোমরা জেনে যাও, সাবজেক্ট সম্পর্কে সবাই তোমরা জানো। চলো নেক্সট যাই। এক্সেপশন আছে কিছু একটা, দেখো ক্ষেত্র বিশেষে ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে। আমরা কি বললাম, সাবজেক্ট বেশিরভাগ সময়ই সেন্টেন্সের শুরুতে বসে, বাট কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের জায়গাতে বসে, অর্থাৎ ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে। যদি উদাহরণ দেখি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা কিন্তু একটা সাবজেক্ট, হ্যাঁ দেখো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। যেমন যদি কোনো বিষয়ে জোর প্রয়োগ করার জন্য বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে, বুঝছো, সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে, এটা কিন্তু একটা সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসছে, বুঝছো। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিক, সো দ্য টাইটানিক হচ্ছে একটা সাবজেক্ট, অবজেক্টের জায়গায় বসছে। টাইটানিক কিন্তু একটা সাবজেক্ট বাট অবজেক্টের জায়গায় বসছে। আর ডাউন এটা কি ভার্ব, বুঝছো, এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে ভার্ব, বুঝলা। তাহলে কি পড়লাম আমরা, সাবজেক্ট অলওয়েজ বা বেশিরভাগ সময়ই সেন্টেন্সের শুরুতে বসে, বাট কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের জায়গাতে বসতে পারে, অর্থাৎ ভার্বের পরেও বসতে পারে। ভার্ব, ভার্ব মানে কি, কোনো কাজ করাকে বোঝায় ভার্ব, অ্যান্ড ভার্বকে ইংরেজিতে ডুইং ওয়ার্ড বলা হয়, বুঝছো। আমরা ভার্বের কিছু ফর্ম দেখব, আমরা ভার্বের কিছু ফর্ম দেখব। আমরা ভার্বের কিছু ফর্ম দেখব, হ্যাঁ। সো ভার্বের কী কী ফর্ম থাকতে পারে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, তারপর টু ভার্ব, এগুলো তোমরা সবাই জানো, হ্যাঁ এগুলো একবার স্লাইডটা একটু দেখে নিও। এখন আমরা জানবো হচ্ছে ভার্বের দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বুঝছো। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এক লাইনে যদি বলি, হ্যাঁ ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এই ফাইনাইট ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়, বুঝছো, এটা মনে রাখবা, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়, এটা মনে রাখবা, হ্যাঁ। আই ওয়ান্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, এখানে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, সো এটা একটা নন ফাইনাইট ভার্ব, এই ভার্বটা নন ফাইনাইট ভার্ব। আই উইল গো টু স্কুল টুমোরো, আমি আগামীকালকে স্কুলে যাব, এটাও একটা ফাইনাইট ভার্ব, এটাও একটা ফাইনাইট ভার্ব। আমি নন ফাইনাইট ভার্ব বলছিলাম নাকি আগে, যাই হোক এটা একটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ। ওকে, নন ফাইনাইট ভার্ব সেম, কী বলছিলাম, যে যে সেন্টেন্সে ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না এবং টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয় না। দেখো আই লাইক টু প্লে ফুটবল, এখানে টু প্লে কিন্তু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়নি, এজন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে এটা জানাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্ট কীভাবে চিনব। অবজেক্টকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করবা, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পেয়ে যাবা। কোনো একটা সেন্টেন্সে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলেই ওই সেন্টেন্সে অবজেক্ট পেয়ে যাবা। অবজেক্ট কীভাবে চিনবা, কমপ্লিমেন্ট কীভাবে চিনবা, অ্যাডজার্ন কীভাবে চিনবা, ফার্স্ট সেটা হচ্ছে অবজেক্ট কীভাবে চিনবা, কোনো একটা সেন্টেন্সে হোয়াট বা হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করবা। চলো দেখি, অ্যান্ড এটা মনে রাখবা যে হচ্ছে কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই সেন্টেন্সে অবজেক্ট আছে, হ্যাঁ এটা তো বুঝতেই পারতেছ। চলো আমরা উদাহরণ দেখি। দ্য ডগ চেস দ্য ক্যাট, অর্থাৎ কুকুরটি বিড়ালটিকে তাড়া করছে। এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে চেস্ট, চেস্ট মানে কি তাড়া করা, চেস্ট মানে হচ্ছে তাড়া করা, হ্যাঁ। এখন এই ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, দেখো তো এই সেন্টেন্সে কি, সেন্টেন্সের বাংলা কি, কুকুরটি বিড়ালটিকে তাড়া করছে, কি তাড়া করছে, কোনো অ্যান্সার নাই এখানে। কাকে তাড়া করছে, বিড়ালকে, কাকে তাড়া করছে, বিড়ালকে তাড়া করছে। সো এই দ্য ক্যাট হচ্ছে অবজেক্ট, বুঝছো, বুঝতে পারছো। দ্য ডগ বিট হিম,
দ্য ডগ বিট হিম, কুকুরটি তাকে কামড় দিয়েছে। এখানেও কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি কামড় দিয়েছে, কোনো অ্যান্সার আছে নাই। কাকে কামড় দিয়েছে, তাকে, অর্থাৎ হিমকে, এজন্য হিমও একটা অবজেক্ট। দ্য ডগ র্যান ভেরি ফাস্ট, এখানে কী দিয়ে প্রশ্ন করো তো, কুকুরটি দ্রুত গতিতে দৌড়াচ্ছে। কি দৌড়াচ্ছে, কোনো অ্যান্সার আছে নাই। কাকে দৌড়াচ্ছে, কোনো অ্যান্সার আছে নাই। এজন্য এখানে কোনো অবজেক্ট নাই। বুঝছো? তাহলে অবজেক্ট চেনার উপায় কি, ওই সেন্টেন্সের ভার্বটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। ওকে, এখন আমরা পড়ব হচ্ছে অবজেক্টের প্রকারভেদ। সো অবজেক্ট তো পড়ালাম, কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট পাবা। এখন এই যে ডিরেক্ট অবজেক্টটা কীভাবে চিনবা তুমি, এখন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কীভাবে চিনবা, ইনডিরেক্ট অবজেক্ট কীভাবে চিনবা সেন্টেন্সে। কী দিয়ে প্রশ্ন করলে যদি কিছু পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়ে যদি প্রশ্ন করো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কী বা কাকে দিয়ে প্রশ্নগুলো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, এবং এটার মধ্যে যদি একটু ডিভাইড করো সেটা হচ্ছে কী দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, উপরে কি বলছে, বাক্যে ভার্বের পরে যা থাকে তাকে এক্সটেনশন বলা হয়, তা তুমি জানো, পড়ালাম ইউনিভার্সাল স্ট্রাকচারে। অবজেক্ট নিজেও এক ধরনের এক্সটেনশন, কিন্তু সকল এক্সটেনশন বাক্যে অবজেক্ট হবে না। ডিরেক্ট অবজেক্ট কি পড়ালাম, হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট, হোম দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট। দেখো একটা উদাহরণ দেখো, আই গ্যাভ সেলিম এ বুক, এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। সবার আগে তোমার কাজ কি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। আমি যদি ভার্বটা খুঁজে বের করি, এখানে ভার্ব হচ্ছে গ্যাভ। সো গ্যাভকে তুমি এখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। বাংলা যদি করো দেখো তো, আই গ্যাভ সেলিম এ বুক, আমি সেলিমকে একটি বই দিয়েছিলাম। কি দিয়েছিলাম, একটি বুক। আর কি মানে কি মানে কি দিয়ে প্রশ্ন করলে কি অবজেক্ট পাওয়া যায়, ডিরেক্ট অবজেক্ট। তাহলে বুক হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট। আর কাকে কাকে দেয়, সেলিমকে দেয়, তাহলে সেলিমকে একটা ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, বুঝছো? এই যে দেখো লেখা আছে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে সেলিম। কেন ইনডিরেক্ট অবজেক্ট সেলিম, কারণ কাকে দিয়ে প্রশ্ন করলে সেলিম অ্যান্সার আসে। এবং এখানে একটা লাইন লেখা আছে দেখো তো কি, যদি একটা বাক্যে দুই ধরনের অবজেক্ট একসাথে থাকে তাহলে আমরা সচরাচর প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট এবং পরে ডিরেক্ট অবজেক্ট বসাই। তবে আগে ডিরেক্ট অবজেক্ট এবং পরে ইনডিরেক্ট অবজেক্ট বসে, তাহলে দুটোর মাঝখানে অর্থানুসারে টু বা ফর দিতে হয়। কি বলছে, যদি সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তাহলে কোনটা আগে দেবা, ডিরেক্ট অবজেক্টটা আগে দিবা নাকি ইনডিরেক্ট অবজেক্টটা আগে দেবা। সচরাচর ইনডিরেক্ট অবজেক্টটা আগে হয়, এবং দেখো সেলিম কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টটা আগে হয়েছে এবং ডিরেক্ট অবজেক্টটা পরে হয়েছে। এখন তুমি যদি ডিরেক্ট অবজেক্টটা প্রথমে নিয়ে আসো এবং ইনডিরেক্ট অবজেক্টটা পরে নিয়ে যাও, তাহলে এখানে টু বা ফর অ্যাড করতে হয়। বুঝছো? বুঝছো না? ওকে, এই দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, আই গ্যাভ এ পেন, এ পেন, আমি সেলিমকে একটি কলম দিয়েছিলাম। এখন এ পেন সামনে নিয়ে আসছে, সো কী দিয়েছিলাম, কলম দিয়েছিলাম। সো এটা একটা ডিরেক্ট অবজেক্ট। বুঝছো? কাকে দিয়েছিলাম, সেলিমকে, এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। বুঝছো? এই জন্য একটা টু ইউজ করছে এখানে। বুঝতে কোনো প্রবলেম আছে বলো? যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম থাকে ভাইয়া আপুরা, প্লিজ কমেন্টে আমাকে জানাও মেনশন দিয়ে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। হ্যাঁ, আর আমি চেষ্টা করতেছি তো ক্লাসগুলো রেগুলার দেওয়ার। হ্যাঁ, কারণ আমার মিড চলতেছিল, সামনে আবার সেমিস্টার ফাইনাল, তারপরেও চেষ্টা করতেছি। অ্যান্ড বিশ্বাস রাখো ক্লাসগুলো আসবে। ওকে, অবজেক্ট। আবার একটি বাক্যে যদি অবজেক্ট একটি থাকে তাহলে এটিকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো। এখন বাক্যে যদি একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টটাকে তুমি কি অবজেক্ট বলবা, এটা তুমি ডিরেক্ট অবজেক্টই বলবা। বুঝছো? আই নো শামিম, এখানে শামিম দেখো, শামিম কিন্তু কাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আমি শামিমকে চিনি, কাকে চিনি, শামিমকে। তারপরেও ব্যক্তিগত হওয়া সত্ত্বেও এখানে কিন্তু শামিম একটা ডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি দুইটা অবজেক্ট থাকতো এখানে আমরা শামিমকে ইনডিরেক্ট অবজেক্ট বলতাম। অ্যান্ড কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কীভাবে চিনবো ভাইয়া, যেটা প্রথমে বোঝাচ্ছিলাম যে কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডজান্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে। কমপ্লিমেন্ট কীভাবে চিনবো, কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যান্ড এই কমপ্লিমেন্ট কি,
কমপ্লিমেন্ট মানে একটা সম্বোধন করা বোঝায়, একটা মানে প্রশংসা করা বোঝায়। হ্যাঁ, সো যদি পজিটিভ ওয়েতে বলি, কমপ্লিমেন্ট সাবজেক্টকে ডিসক্রাইব করে, অবজেক্টকে ডিসক্রাইব করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু তথ্য দেয়, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ অথবা অবজেক্ট সম্পর্কে কোনো কিছু তথ্য দেয়, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যদি কোনো কিছু ডিসক্রাইব করা হয় কোনো ওয়ার্ড দিয়ে, বা কোনো কিছু সম্পর্কে বলা হয় সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, চলো দেখি তো, সংজ্ঞা টঙ্গা পড়ে তো কোনো কিছু হয় না। কমপ্লিমেন্ট হলো এমন একটি নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যা একটি লিঙ্কিং ভার্ব অথবা ডিরেক্ট অবজেক্ট এর পরে বসে এবং বাক্যের সাবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় অথবা ডিসক্রাইব করে। মাথা ঘুরে গেল, জাস্ট এতটুকু মনে রাখবা যে কোনো একটা সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্ট এবং অবজেক্টটা আছে না, এই অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট সম্পর্কে কোনো কিছু তথ্য দেয় বা ডিসক্রাইব করে, বা ওই দুইটা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলে, বুঝছো, কোনো ওয়ার্ডে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যেটা সাবজেক্টকে ডিসক্রাইব করবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো, শি ইজ এ ডক্টর। হ্যাঁ, এখানে শি কি একটা সাবজেক্ট, অ্যান্ড ডক্টর কি মানে ডাক্তার। ডক্টর মানে ডাক্তার, এই ডাক্তারটা কে বলো তো, ডাক্তারটা কে, সেন্টেন্সে ডাক্তারটা কে, শি না, সে হয় একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার, তাহলে সেন্টেন্সে ডাক্তারটা কে, সে, অর্থাৎ সে কে, শি, শিটা কি সাবজেক্ট, সাবজেক্টকে এটা ডিসক্রাইব করছে, ডক্টরটা সাবজেক্টকে ডিসক্রাইব করছে, এজন্য ডক্টর হচ্ছে একটা কমপ্লিমেন্ট। ওকে, বুঝছো? তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা, যে ওয়ার্ডটা সাবজেক্টকে, সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু একটা তথ্য দিবে বা ডিসক্রাইব করবে, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই বাক্যে ডক্টর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কেননা ডক্টর শব্দটি বাক্যের সাবজেক্ট অর্থাৎ শিকে, সি সম্পর্কে কোনো একটা অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকে সেটাকে হচ্ছে লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট থাকে এবং কমপ্লিমেন্ট থাকে, তাহলে ভাববা যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। যেমন এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, বুঝছো? অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি বললাম, সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টকে ডিসক্রাইব করে। অবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্টকে ডিসক্রাইব করে। সো শি মেড মি এ হ্যাপি, আচ্ছা, সে আমাকে খুশি করেছে। সে কাকে খুশি করেছে, খুশি করা একটা কমপ্লিমেন্ট। কাকে খুশি করেছে, সে, সে কাকে খুশি করেছে, এটার মানেটা কি বলো তো, সে আমাকে খুশি করেছে। সে কে খুশি করেছে না, আমাকে খুশি করেছে, অর্থাৎ মিকে খুশি করেছে। সে আমাকে, সে আমাকে খুশি করেছে, বুঝছো? তাহলে মিটাকে খুশি করেছে, মিটা কি একটা অবজেক্ট, তাই এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝছো? যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে ওই সেন্টেন্সের ভার্বকে ফ্যাক্টরেটিভ ভার্ব বলে। অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট যেখানে থাকবে, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট যেখানে থাকবে সেই ভার্বটাকে হচ্ছে লিঙ্কিং ভার্ব বলে। অবজেক্ট কমপ্লিমেন্ট যেখানে থাকবে সেই ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টরেটিভ ভার্ব, বুঝছো? দুটো সেন্টেন্স ফলো করো তো, এখানকার মধ্যে কমপ্লিমেন্ট কোনটা আমরা দেখব। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। দেখো, এ স্টুডেন্ট বা স্টুডেন্ট ছাত্র, এই ছাত্রটা কে বলো তো, এই ছাত্রটা কে, আমি না, সো আই না, ছাত্রটা আই না, সো আই হচ্ছে একটা সাবজেক্ট, দ্যাটস ওয়াই এটা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। এখানে ছাত্র কি কেউ বলতো, এই ছাত্রটা কে, ছাত্র সম্পর্কে এই ছাত্রটা কে আসলে, আমার একজন ছাত্র আছে, এখানে কি কোনো কমপ্লিমেন্ট পাচ্ছ বলো তো, যে আমি ছাত্র বা আমি ছাত্র, আমি অনেক অনেক ভালো স্টুডেন্ট, এখানে কোনো মানে কমপ্লিমেন্ট আছে নাই।
চলো এখানে কি লেখা আছে, এখানে প্রথম বাক্যে আই এবং স্টুডেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে। আই এবং স্টুডেন্ট কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করে, সুতরাং প্রথম বাক্যে স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। অন্যদিকে দ্বিতীয় বাক্যে আই এবং স্টুডেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে না, অর্থাৎ সেন্টেন্সে স্টুডেন্টকে এটা কেউ জানে না, বুঝছো? এজন্য স্টুডেন্টটির সম্পর্ক সাবজেক্টের সাথে নয় বরং ভার্বের সাথে, তাই এটি অবজেক্ট। এজন্য এ স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট, এটা কোনো কমপ্লিমেন্ট না। আশা করি বুঝতে পারছো। শর্টকাট কি দেখো তো, অবজেক্টের সম্পর্ক ভার্বের সাথে, কমপ্লিমেন্টের সম্পর্ক সাবজেক্ট এবং অবজেক্টের সাথে, বুঝছো? স্লাইডটা আমি ক্যাপশনে বা কমেন্টে দিয়ে দিব, সুন্দর মতো স্লাইডটা একবার পড়বা, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? নেক্সট অ্যাডজান্ট। হ্যাঁ, অ্যাডজান্ট নিয়ে পড়তে চাইলাম না আমরা। সো অ্যাডজান্ট হচ্ছে একটা সেন্টেন্সের অপশনাল পার্ট, এটা দিলেও হয় না দিলেও হয়, দিলে সেন্টেন্সটা আরও সুন্দরভাবে অর্থ প্রকাশ করে। সো এটাই আর কি, পড়ে নিবা। দেখো, হি কোয়েশ্চেন মি রুডলি, সে আমাকে রুডলি কোয়েশ্চেনটা করছে, রুডলি একটা প্রশ্ন করছে, বুঝছো? তাহলে এই রুডলি হচ্ছে একটা রুডলি হচ্ছে একটা অ্যাডজান্ট, বুঝছো? এই অ্যাডজান্টটা আমি যদি এটা না রাখি, দেখো হি কোয়েশ্চেন মি, সে আমাকে প্রশ্ন করেছে, এটাও কিন্তু একটা সেন্টেন্স, বুঝছো? কারণ এখানেও একটা পরিপূর্ণ অর্থ আছে, এজন্য এটাও একটা সেন্টেন্স। বাট রুডলি দেওয়ার কারণে সেন্টেন্সটা আরও সুন্দরভাবে প্রকাশ করছে। হ্যাঁ, এই রুডলিটা হচ্ছে একটা অ্যাডজান্ট, অর্থাৎ কোনো সেন্টেন্সে একটা ওয়ার্ড ইউজ করলে সেন্টেন্সটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে, সেটা হচ্ছে অ্যাডজান্ট, অপশনাল পার্ট, বুঝছো? এটা পড়ে নেবো, বুঝতে পারবা। আমরা এখন সেন্টেন্সের প্রকারভেদ জানবো। সো সেন্টেন্স ফাংশনালি এবং স্ট্রাকচারালি দুইভাবে হয়। ফাংশনালি হচ্ছে তোমার ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ, ইম্পারেটিভ, এগুলো ছোটোবেলায় পড়ে আসছো, ক্লাস 6-7-এ পড়ছো তোমরা। তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো তোমরা পড়ছো। এগুলো পড়ালেও হয়, না পড়ালেও হয়। তারপর একবার করে রিভিউ করতেছি, দেখো। সো অ্যাসারেটিভ, কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি করা হয়, সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, মানে সাধারণ যে সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলো পড়ার কিছু নাই। অ্যাফার্মেটিভ, হ্যাঁবোধক শব্দগুলো, হ্যাঁবোধক সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসারেটিভ। হ্যাঁ, তারপর কি নেগেটিভ, নাবোধক শব্দগুলো হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ কি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, যে সেন্টেন্সগুলোতে বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কোনগুলো, যেগুলোতে কোশ্চিন করা হয়, কোশ্চিন মার্ক আছে, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্স কি, অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ পায়, যে সেন্টেন্সগুলোতে মনের ভাব, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। সো এটাও পড়ানোর কিছু নাই। এক্সক্লামেটরি, এক্সক্লেমেশন থাকলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছি, বুঝতে পারছো, কারণ এগুলো পড়েই আসছো তোমরা। জাস্ট ওই যে ইউনিভার্সাল স্ট্রাকচার আর অ্যাডজান্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট, অবজেক্ট কীভাবে চিনবা, কমপ্লিমেন্ট কীভাবে চিনবা, অ্যাডজান্ট কোনটা, এই কয়টা মেইন জিনিস, এগুলো জাস্ট মনে রাখবা। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি ভার্ব এবং একটি ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটা ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই কয়টা মনে রাখবা। এই কয়টা দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সটা হয়, অথবা সেমিকলনও থাকতে পারে। সেমিকলন, সো, ইয়েট, অর, বাট, নর, অ্যান্ড, ফর, এগুলো থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে, এগুলোতে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড হইলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, বুঝছো? দেখো এখানে কিন্তু অ্যান্ড যুক্ত হয়েছে, দুইটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট যুক্ত হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। দেখো, আই ওয়েন্ট টু বেড, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, অ্যান্ড বিকজ দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয়েছে। দেখো, আমি ঘুমোতে গিয়েছিলাম কারণ আই ওয়াজ টায়ার্ড, আমি অনেক টায়ার্ড ছিলাম। দেখো এইটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, বিকজ দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লোজ অ্যাড করছে, অ্যান্ড এইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। শি ক্রাইড হোয়েন শি হার্ড টু দ্য নিউজ। হ্যাঁ, দেখো এখানে কিন্তু হোয়েন দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয়েছে এই কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স কম্পাউন্ড, যে সেন্টেন্সে একাধিকবার মানে কম্পাউন্ড, কমপ্লেক্স একসাথে অ্যাড থাকবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, সো এই তো জানার ছিল, আর কিছু জানার নাই। ছোট্ট একটা ক্লাস, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ছোট্ট একটা ক্লাস অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য। এটা খুবই মানে বিগিনার লেভেলের ক্লাস অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য। সো এই ক্লাসে জানার তেমন কিছু নাই, জাস্ট সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজান্ট, এগুলো কীভাবে আইডেন্টিফাই করবা, অ্যান্ড কমপ্লিমেন্ট কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডজান্ট কোনটা,
এগুলো জাস্ট কীভাবে আইডেন্টিফাই করবে এই কথা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, চলো আমরা কিছু প্র্যাকটিস দেখে নেই। একটু সময় লাগবে, বেশি নয়, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। হ্যাঁ, চলো। সো এটা ডিউ 22-23 আসছিল কি, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার। এটার মানে কি বলতো? অর্থাৎ যদি এটার বাংলা করি কি হতে পারে? সো লেট, লেট কোন সেন্টেন্সে থাকে বলতে পারবা? লেট কোন সেন্টেন্সে থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। অর্থাৎ কোনো কিছু করার আদেশ দেওয়া হয়, নিষেধ করা হয়, উপদেশ দেওয়া হয়, সেগুলো হচ্ছে লেট। লেট কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। আমরা যদি সেন্টেন্সটা দেখি, সেন্টেন্সের অর্থটা পড়ি, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপ অফ নিউ হ্যাম্পশায়ার। অর্থাৎ স্বাধীনতার ধ্বনি ধ্বনিত হোক নতুন হ্যাম্পশায়ারের মহিমান্বিত পাহাড়ের চূড়া থেকে। অর্থাৎ স্বাধীনতার ধ্বনি তাহলে স্বাধীনতার ধ্বনি ধ্বনিত হোক নতুন হ্যাম্পশায়ারের মহিমান্বিত পাহাড়ের চূড়া থেকে। এখানে স্বাধীনতার ধ্বনি ধ্বনিত হওয়ার কথা বলছে, অর্থাৎ একটু আহ্বান জানাচ্ছে। এখানে তোমার অর্থ বুঝতে হবে, এটা ঢাবির কোশ্চেন কিন্তু ভাইয়া, বুঝছো? ঢাবির কোশ্চেন এইটা। সো এখানে তোমার সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, মিনিংটাতে কি বলছে? একটা আহ্বান বোঝাচ্ছে, স্বাধীনতার ধ্বনি ধ্বনিত হওয়ার কথা বলছে। দ্যাটস ওয়াই যেহেতু আহ্বান বোঝাইছে, আহ্বান, আদেশ, নিষেধ, উপদেশ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এই তো হয়ে গেছে। নেক্সট, আই নিড মাস মানি। সো আমার প্রচুর টাকা দরকার, আমার মতো আমারও দরকার, বাট আমি পাই না, অনেক গরিব মানুষ। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা কী টাইপের সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইজি একটা সেন্টেন্স। ও অ্যাফার্মেটিভ, আচ্ছা অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ কিন্তু একই, বুঝছো? হ্যাঁবোধক হচ্ছে সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। সো এটা অ্যাসারেটিভ মোডের মধ্যেও পড়ে, বাট স্পেসিফিক্যালি অ্যাফার্মেটিভ। হ্যাঁ, কাম উইথ মি, আমার কাছে এসো। সো একটা ডাকতেছে, আহ্বান করতেছে বা উপদেশ দিচ্ছে, তোমার হচ্ছে আদেশ দিচ্ছে, বুঝছো? তাহলে কি হবে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। হয়ে গেছে। এটা কিন্তু আর ইউ 20-21 আসছিল। ডোন্ট মেক এ নয়েজ, আওয়াজ করো না, বুঝছো? তাহলে এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি পড়ছি? আদেশ, উপদেশ, নিষেধ, ইম্পারেটিভ সেন্টেন্স। জন ফরগেট হিজ কিস, তার পাসওয়ার্ডটা জন ভুলে গেছে। সো হি হ্যাড টু কল এ লোকস্মিথ, তাই সে লোকস্মিথকে ডেকেছিল। এটা কি সেন্টেন্স বলো তো? সো আছে, দেখো। সো থাকলে আমরা কি পড়ছিলাম? এই যে সো কই, সো থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো থাকলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দ্য ক্যাট স্লিপড পিসফুলি, এই সেন্টেন্সটা কি বলো তো? এই সেন্টেন্সটা কি হতে পারে? কমপ্লেক্স কম্পাউন্ড না, যেটা পারবা না সেটা উল্টা দিক থেকে তুমি মাইনাস করতে থাকবা। সিম্পল সেন্টেন্স, ইয়েস। কমপ্লেক্স সেন্টেন্সের কিছু আছে এখানে? নাই। কম্পাউন্ড সেন্টেন্সের কোনো হচ্ছে অপশনগুলো আছে, সো অ্যান্ড, ইয়েস, বাট নাই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। শি ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি বাট শি হ্যাড টু মাস ওয়ার্ক, এখানে দেখো বাট আছে, সো বাট থাকলে কম্পাউন্ড, আমরা পড়ছি। তারপর আফটার দ্য স্টর্ম পাস্ট দ্য সান ক্যাম আউট, দেখো এখানে কিন্তু ওই যে কম্পাউন্ডে যেসব পড়লাম না, অ্যান্ড, সো, বাট, ইয়েস, নর, এগুলো কিন্তু কিছু নাই, বাট এখানে আফটার দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ আসছে। হ্যাঁ, এজন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। শি র্যান আউট দ্য হাউস অ্যান্ড শি ফরগট হার কিস, অ্যান্ড আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। হি স্টাডিড হার্ড, সো আছে, কম্পাউন্ড সেন্টেন্স। প্লিজ পাস দ্য সল্ট, এখানে প্লিজ বলছে, অর্থাৎ অনুরোধ করছে। অনুরোধ করলে কি? ইম্পারেটিভ সেন্টেন্স, এটা সবাই জানে। প্লিজ ক্লোজ দ্য ডোর, এখানেও প্লিজ আছে, অনুরোধ করছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আই ক্যানট বিলিভ ইউ ডিড দ্যাট, এটা কি হতে পারে বলো তো? ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ না, এইখানে ক্লিয়ার করতে হবে। এখানে দেখো এক্সক্লেমেশন আছে, সো এটা এক্সক্লেমেটরি। শি সিমস হ্যাপি, এখানে কমপ্লিমেন্ট কোনটা? আচ্ছা, কমপ্লিমেন্ট বের করা শিখাইছি না? কমপ্লিমেন্ট বের করার জন্য কি করতে হবে বলো তো? কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে বলতেছে নাকি অবজেক্ট সম্পর্কে বলতেছে? তাহলে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখন ডিসক্রাইব করে সাবজেক্ট সম্পর্কে। এখানে দেখো শি সিমস হ্যাপি, সে
হচ্ছে সে হচ্ছে তার হ্যাপি ফিল হচ্ছে, মানে তার নিজেকে খুশি লাগতেছে। কার? তার, সি, তার, কার? হ্যাপি, তাকে হচ্ছে হ্যাপি লাগতেছে, তাকে খুশি লাগতেছে। কাকে? শিকে। তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে কি লাগতেছে? খুশি লাগতেছে। সো এখানে হ্যাপি একটা কমপ্লিমেন্ট। দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, এই সেন্টেন্সটা কি বলো তো? দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সো এখানে সাবজেক্ট কোনটা? তো ইজি ওয়ে, সো এখানে কোনো অবজেক্ট নাই, সো ভার্ব আছে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য কার, অর্থাৎ কার। দ্য ফ্লাওয়ার্স ব্লোন বিউটিফুলি ইন দ্য গার্ডেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট কোনটা বলো তো? এখানেও কোনো হচ্ছে তোমার অবজেক্ট নাই। হ্যাঁ, এক্সটেনশন আছে, এই জন্য ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট। তারপর হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, এখানে কমপ্লিমেন্ট কি বলো তো? কমপ্লিমেন্ট কি বলো তো? হি কি আর প্রেসিডেন্ট কি? দেখো তো, এই প্রেসিডেন্টটা হি সম্পর্কে বলছে না? হি সম্পর্কে প্রেসিডেন্ট, হি কে? প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টকে হি না। সো হি সম্পর্কে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কিন্তু হি সম্পর্কে বলছে। সো প্রেসিডেন্ট একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, হিকে ডিসক্রাইব করতেছে প্রেসিডেন্টটা, সো প্রেসিডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। হি গ্যাভ হার এ গিফট। হ্যাঁ, দেখো এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, এটা একটা, এটা একটা। সো ডিরেক্ট অবজেক্ট বলছে। কি অবজেক্ট বলছে? ডিরেক্ট অবজেক্ট বলছে। ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বের করা শিখাইছি না? তাহলে কি করবা? কী দিয়ে প্রশ্ন করবা? ডিরেক্ট অবজেক্ট বলছে, তাহলে কী দিয়ে প্রশ্ন করবা? হ্যাঁ, সে তাকে একটা গিফট দিয়েছিল। কাকে? কাকে এখানে? হারকে। তাহলে হার একটা ইনডিরেক্ট অবজেক্ট। কি দিয়েছিল? গিফট, এই গিফট। তাহলে এই গিফট একটা ডিরেক্ট অবজেক্ট। বুঝছো? অ্যান্সার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দ্য কেক টেস্ট ডেলিসিয়াস, দেখো ডেলিসিয়াস কি? একটা কমপ্লিমেন্ট। কাকে মডিফাই করতেছে? সরি, মডিফাই না, হ্যাঁ ডিসক্রাইব করতেছে কেককে। হ্যাঁ, তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা? ডেলিসিয়াস। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো এই স্লাইডটা দেখে একটু প্র্যাকটিস করো, তাহলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তোমরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমার, বুঝছো? তাহলে আর কোনো প্যারা থাকবে না। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি।